So hello everyone, welcome to থ্রি ডটস একাডেমি। তোমরা সবাই জানো যে ইতিমধ্যেই আমরা যে ফরেস্ট গার্ড আর ফরেস্টারের ফর্ম ফিল আপ শেষ হয়েছে। আশা করি তোমরা সবাই প্রিপারেশন ভালোই চলতেছে। আর যারা এখনও প্রিপারেশন স্টার্ট করছো না তারার লিগা আমরা ইউটিউবে একটা ইনিশিয়েটিভ লইছি, যেখানে আমরা শুধু ব্লাইন্ডলি এমসিকিউ পড়তাম না, আমরা প্রত্যেকটা সাবজেক্টের থিওরি প্রথমে কভার করুম, তারপর ওই চ্যাপ্টারের রিলেটেড ইম্পর্টেন্ট এমসিকিউ কভার করবো আর কি। ডাইরেক্ট এমসিকিউ কইরা কোন সময় ভালো রেজাল্ট করান যেত না, এটা অ্যাজ এ টিচার আমি ভালো করেই জানি। কিন্তু বেশিরভাগ সময় ওই ইউটিউবে জাস্ট এমসিকিউই পড়ানো হয়। তা আমরা এরকম করতাম না, আমরা স্টুডেন্টের একদম বেসিক আগে নলেজটা বাড়ানোর চেষ্টা করুন, তারপর আমরা এমসিকিউ দিয়া প্র্যাকটিস করামো আর কি, ঠিক আছে। আর একটা কথা তোমরা জানাই দিই যে আমরা যেন এই পুরো চ্যাপ্টারের নোটটা আমরা একটা করে চ্যাপ্টার শেষ করুম, তো আমরা এই পুরো চ্যাপ্টারের যে নোটটা আছে এটা তোমরা আমরা টেলিগ্রাম গ্রুপে পাই লেবা, যেখানে ইংলিশ আর বাংলা উভয় ল্যাঙ্গুয়েজেই আমরা নোটটা প্রোভাইড করতেছি একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তে আজকে আমরা যে টপিকটা স্টার্ট করুম এটি হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, মানে পরিবেশ ও বাস্তুবিদ্যা, ঠিক আছে। সো লেটস স্টার্ট। সো প্রথমেই হইছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। পরিবেশ মানে কি আমরা সবাই জানি যে আমরা ছোটোবেলা থেকে করতে চাই যে আমরা আশেপাশে আমরা যাই দেখতেছি সেটা হচ্ছে পরিবেশের অন্তর্গত। তা আমরা আশেপাশে কী কী দেখতেছি, তা আমরা আশেপাশে জীবিত বস্তু দেখতেছি আর মৃত বস্তু দেখতেছি। মানে কি তা একটা নন লিভিং এলিমেন্ট দেখতেছি আর একটা লিভিং এলিমেন্ট দেখতেছি। মানে পরিবেশ দুইটা এলিমেন্ট দ্বারা গঠিত, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে জীবিত বস্তু, ঠিক আছে। তে জড় বস্তুর মধ্যে আমরা গীতা দেখতেছি, যেমন ল্যান্ড, এয়ার, ওয়াটার, মানে জল, বায়ু, মাটি, আমরা যা যা দেখতেছি। আর দেখতেছি কিতা ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা মানে কিতা, ফ্লোরা অ্যান্ড ফনা মানে একটা পরিবেশের মধ্যে যত উদ্ভিদ বা গাছ জাতীয় আছে এটা সব ফ্লোরার আন্ডারে পড়ে। আর একটা পরিবেশের মধ্যে যত জীব আছে তারা ফনার আন্ডারে পড়ে। তো এখন আমরা কেমনে মনে রাখুন, তো মনে রাখবা ফনাকে তুলে ফনা, সাপে তুলে ফনা, তাহলে যত জীব আছে এটা ফনার আন্ডারে পড়ে, ঠিক আছে। তো এখন আমরা যে নন লিভিং এলিমেন্টস আছে মানে যত জড় বস্তু আছে তারার সম্পর্কে একটু জানো। প্রথম হইছে যে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কি? লিথোস্ফিয়ার হইছে পৃথিবীর ক্রাস্ট আর আপার মোস্ট মেন্টাল নিয়ে যে জিনিসটা গঠিত, এটা হচ্ছে লিথোস্ফিয়ার। এখন কইবা যে ক্রাস্ট আর মেন্টাল কি? দেখো, আমরা পৃথিবীর 3টা লেয়ার আছে, ঠিক আছে। সবচেয়ে উপরের যে লেয়ারটা আছে এটারে কয় ক্রাস্ট, এই যে সবচেয়ে উপরের যে লেয়ারটা। মিডলের যে লেয়ারটা আছে এটি হচ্ছে মেন্টাল, আর সবচেয়ে ভিতরের যে লেয়ারটা আছে এটারে কয় কোর। তা আমরা যে লিথোস্ফিয়ারটা আছে, লিথোস্ফিয়ারটা হচ্ছে এই যে বাইরের যে ক্রাস্টটা আছে ক্রাস্ট, আর এই মেন্টালের উপরের ভাগটা হালকা, এটা লইয়া আমরা লিথোস্ফিয়ার গঠিত, ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানে কি তা, যে আমরা পৃথিবীর যে বাইরে একটা জলের আবরণ আছে এটারই কয় হাইড্রোস্ফিয়ার, মানে মুদ্রা কথা জল, সমুদ্র, নদী, লেক, ঠিক আছে, এই সবগুলি মিলে হচ্ছে হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে। তাই আমরা বেশিরভাগ জানি যে পৃথিবীর 71% ওই জল দ্বারা আবৃত, ঠিক আছে। এলিগুয়ে তো আমরা পৃথিবীর বাইরের থেকে নীল দেখায় কেলিগা একমাত্র এই বেশিরভাগ অংশই জল থাকার কারণে, ঠিক আছে। এখন হচ্ছে নেক্সট অ্যাটমসফিয়ার। এখন অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার হচ্ছে আমরা পৃথিবীর বাইরে মানে ভূপৃষ্ঠের উপরে যে গ্যাসীয় আবরণ এটারে কয় অ্যাটমসফিয়ার। এখন এই অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি থাকে? অ্যাটমসফিয়ারের মধ্যে বিভিন্ন গ্যাস থাকে। কি কি গ্যাস থাকে? যেমন নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, আর্গন,
কার্বন ডাইঅক্সাইড, আরও নানান গ্যাস। তো বেশিরভাগ দেখা যাচ্ছে যে নাইট্রোজেন 78%, অক্সিজেন আছে 21%, আর্গন CO2 আরও একদম কম পরিমাণে থাকে, ঠিক আছে। তে এখন আমরা অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ার সম্পর্কে জানব। তোমরা হয়তো বা আগেই এটা পড়ছো কোনো না কোনো দিন ছোটো ক্লাসে। যেমন কী কী লেয়ার আছে, যেমন আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এখন একটার পর একটা আমরা এই লেয়ার সম্পর্কে হালকা একটু জানবো, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠ। এই যে লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার এরকম আছে। এই সবচেয়ে যে নিচের স্তরটা, এটারে কয় ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। এটারে এরপরের যে সেকেন্ড লেয়ারটা আছে এটারে কয় স্ট্রেটোস্ফিয়ার, এরপর হয়েছে মেসোস্ফিয়ার, এরপর হয়েছে থার্মোস্ফিয়ার, এরপর হয়েছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এই যে ট্রোপোস্ফিয়ারটা আছে এটা হয়েছে সবচেয়ে নিচের স্তর। এই স্তরের মধ্যেই মেঘ টেঘ যত কিছু আছে এই স্তরের ভিতরেই বেশিরভাগ থাকে। আর এখানে যত এই স্তরের ভিতরেই মানে বৃষ্টিপাত হয়, মানে এখানে মেঘ টেঘ থাকার কারণে এখানে বৃষ্টিপাত সংঘটিত হয় আর কি। আর এর উপরের স্তরের ভিতরে একদম মেঘ টেঘ থাকে না, একদম ক্লিয়ার আকাশ থাকে আর কি, ঠিক আছে। আর এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মাঝখানের যে বাউন্ডারিটা আছে, এই যে বাউন্ডারিটা, এটারে কয় ট্রোপোপজ, ঠিক আছে। এখন এসে নেক্সট স্ট্রেটোস্ফিয়ার। এই স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে আমি আগেই কইছি যে এটার মধ্যে তোমার মেঘ টেঘ কম থাকে। তো মেঘ টেঘ কম থাকার কারণে এখানে একদম ক্লিয়ার একটা স্পেস আমরা পাই, যেটার কারণে এটা দিয়ে ওই যত প্লেন টেন যাতায়াত করে এটা দিয়ে করে, যাতে কোনো অবস্ট্রাকশন না থাকে। আর এই লেয়ারের মধ্যেই আমরা ওজোন লেয়ারের একটা আস্তরণ পাই। এই ওজোন লেয়ার কীটা করে, এই ওজোন লেয়ার পৃথিবীর মধ্যে যাতে অতিবেগুনি রশ্মি যাতে পৃথিবীর মধ্যে না আসে, এটার লেগে একটা শিল্ড হিসাবে কাজ করে। এই যে ওজোন লেয়ার সম্পর্কে আমরা পরবর্তী সময় আরও বিশদভাবে আলোচনা করুম, যে ওজোন লেয়ার কারে কয়, ওজোন লেয়ারের যে ক্ষতি হইতেছে, ওজোন গহ্বর কারে কয়, এসব ব্যাপারে আমরা পরিবেশের দূষণ সম্পর্কে যে সময় জানব তখন আরও বিশদভাবে আলোচনা করুম। তো এখানে তো জাস্ট আমরা অ্যাটমসফিয়ারের স্তরগুলি জানতেছি, যেখানে আমরা জাস্ট অতটুক জানিয়ে রাখুন যে এই ওজোন লেয়ারটা আসলে কই এক্সিস্ট করে, ঠিক আছে। এখন হচ্ছে থার্ড লেয়ার যেটা মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের মধ্যে ওই আচ্ছা ঠিক আছে, বাস থার্ড লেয়ার অতটুক জানলেই চলবো। এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ার হচ্ছে ফোর্থ লেয়ার। আর এই লেয়ারের মধ্যে বিভিন্ন আয়ন থাকে, তাই এটারে অনেক সময় আমরা আয়নোস্ফিয়ারও কই, বিভিন্ন আয়ন থাকে। এই আয়ন থাকার কারণেই এটার মধ্যে দিয়ে রেডিও ওয়েভ যায়, এটার মধ্যে দিয়ে মানে তরঙ্গ, বেতার তরঙ্গ যেটা কয় আর কি, ঠিক আছে। তে এরপরে লাস্ট হচ্ছে আমরা এক্সোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর অ্যাটমসফিয়ারের সবচেয়ে বাইরের যে স্তরটা আছে এটারে কয় এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এই এক্সোস্ফিয়ারটা প্রায় 10,000 কিলোমিটার অবধি বিস্তৃত থাকে, প্রায় 10,000 কিলোমিটার অবধি বিস্তৃত থাকে পরিবেশে অ্যাটমসফিয়ারের মধ্যে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট লিভিং এলিমেন্ট, মানে যেটা জীবিত উপাদান, ঠিক আছে। এখন আমরা জানি যে মানে আমরা সবসময় শুনি যে ইকোলজি, আসলে ইকোলজি জিনিসটা কি? ইকোলজি হচ্ছে একটা বায়োস্ফিয়ারের যে অধ্যয়ন, এটারই কয় ইকোলজি। মানে ইকোলজি ইজ এ স্টাডি অফ বায়োস্ফিয়ার। এখন কইবা যে স্যার বায়োস্ফিয়ার কিতা? বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল কী নিয়ে গঠিত? এই যে জীবমণ্ডলটা আছে এটা আমরা বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট মানে জৈবিক পরিবেশ, আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে ভৌত পরিবেশ। মানে একটা পরিবেশের ভিতরে তো জৈবিক মানে জীবিত উপাদানও থাকবো, আর একটা হচ্ছে জড় উপাদান থাকবো। এই জীবিত আর জড়র যে সমন্বয় এটারই কয় জীবমণ্ডল। আর এই জীবমণ্ডলের স্টাডিটারই কয় আমরা ইকোলজি, ঠিক আছে। এখন এই যে
ইকোলজি টার্মটা আছে, এই ইকোলজি টার্মটা কেডা দিছে? এই ইকোলজি টার্মটা দিছে আর্নেস্ট হ্যাকেলে। আর তাইনেরই বাস্তুবিদ্যার জনক বলা হয়, ঠিক আছে? আর আধুনিক বাস্তুবিদ্যার জনক কারা কওয়া হয়? ইপি ওডামরে, ঠিক আছে? আর ভারতীয় বাস্তুবিদ্যার জনক কারা কওয়া হয়? রামদেও মিস্টারে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে লেভেল অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন, মানে বাস্তুতান্ত্রিক সংগঠনের স্তরসমূহ, ঠিক আছে? এত কিছু দেওয়ার দরকার নেই। প্রথমেই দেখো হচ্ছে অর্গানিজম বা জীব, মানে কোনো একটা বনের মধ্যে একটা সিঙ্গেল জীব রে কয় অর্গানিজম। মানে একটা বনের মধ্যে একটা ধরনের সিঙ্গেল একটা বাঘ আছে, ঠিক আছে? তো ওই সিঙ্গেল বাঘটারে কয় একটা অর্গানিজম, ঠিক আছে, বা জীব। এখন হচ্ছে নেক্সট হচ্ছে পপুলেশন। একটা বনের মধ্যে কি একটা বাঘ থাকবো নি? বাঘের আরও তো বাঘ থাকবো, তো এই সবগুলি বাঘরে, এই বাঘের গোষ্ঠীটারে কয় পপুলেশন, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে কমিউনিটি। একটা বনের মধ্যে তো শুধু বাঘই থাকতো না, বনের মধ্যে বাঘও থাকবো, হরিণও থাকবো, খরগোশও থাকবো, পাখিও থাকবো, গাছও থাকবো, বাঘও থাকবো, সব কিছু থাকবো, অনেক প্রজাতির জীব থাকবো। তো তারারে সব এক লগে কওয়া হয় একটা সম্প্রদায় বা কমিউনিটি, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হচ্ছে একটা কমিউনিটি তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে যে আন্তঃসম্পর্কটা আছে, এটারে বলা হয় তোমার বাস্তুতন্ত্র, ঠিক আছে? এটারে বলা হয় যে বাস্তুবিদ্যার একক, ইউনিট অফ ফান্ডামেন্টাল ইউনিট অফ ইকোলজি, মানে বাস্তুতান্ত্রিক একক হিসাবে এটা আমরা জানি। এটারে কয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি তা দেখো, এখন যেমন এখানে দেখতেছো তোমরা যে এখানে একটা বনের ইকোসিস্টেম আছে, এখানে একটা আছে জলের ইকোসিস্টেম বা জলের বাস্তুতন্ত্র, আর এটা হচ্ছে ধরো না একটা কৃষিক্ষেতের একটা বাস্তুতন্ত্র। এই তিনোটা বাস্তুতন্ত্র একসাথেই আছে, একসাথে আসেনি। তো এই একসাথে যে সময়ে কয়েকটা বাস্তুতন্ত্র একসাথে থাকে, তখন এটারে কওয়া হয় ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এটার বাংলা নামও ল্যান্ডস্কেপ, ওইটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? এখন হচ্ছে বায়োম। বায়োম জিনিসটা কি? বায়োম হলো একটা বিশাল একটা এলাকা। পৃথিবীর এক এক জায়গার আবহাওয়া এক এক রকম, কোনোখানো ঠান্ডা, কোনোখানো প্রচণ্ড গরম মরুভূমি, কোথাও প্রচণ্ড বৃষ্টিপাত। এই ক্লাইমেটের উপরে ভিত্তি করে বিশাল একটা এলাকা জুড়ে যে একটা গাছপালা বা পশু পাখি মানিয়ে বাচ্চা থাকে, সেই এলাকাকেই বায়োম বলে। মানে কি তা, ধরো না একটা মরুভূমির মধ্যে কি সব ধরনের গাছপালা থাকে না, একটা পার্টিকুলার রকমেরই গাছপালা থাকে বা প্রাণী থাকে। তো ওই পার্টিকুলার এরিয়া যেখানের মধ্যে একটা পার্টিকুলার জাতীয় গাছ বা পার্টিকুলার জাতীয় পশু পাখি থাকে, ওইটারে বলা হয় বায়োম, ঠিক আছে? এখন নেক্সট হইছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে কি? বায়োস্ফিয়ার মানে আমরা আগেই জানছি যে বায়োস্ফিয়ার মানে যেটা জীবমণ্ডল আমরা কই, এটা হচ্ছে আমরা আশেপাশে যা জড় বস্তু এবং জীবিত বস্তু আমরা দেখি, সবগুলিরে একত্রে আমরা একটা জীবমণ্ডল কই, ঠিক আছে? এখন নেক্সট হইছে ব্রাঞ্চেস অফ ইকোলজি, মানে বাস্তুবিদ্যার শাখাসমূহ, ঠিক আছে? বাস্তুবিদ্যা কত রকমের আছে? একটা হইছে অটো ইকোলজি, আর একটা হইছে সিন ইকোলজি। মানে কি তা, একটা বনের মধ্যে ধরুন একটা বাঘ আছে, এই বাঘ আর বনের মধ্যে যে সম্পর্কটা আছে, একটা বাঘ, হ্যাঁ, আর একটা বনের মধ্যে যে সম্পর্কটা আছে, এটার এই সম্পর্কের যে আমরা স্টাডি করুম বা অধ্যয়ন করুম, এটারে আমরা অটো ইকোলজির মধ্যে ইনক্লুড করুম আর কি, ঠিক আছে? আর সিন ইকোলজি মানে কি তা, একটা বনের মধ্যে একটা পার্টিকুলার কমিউনিটি মানে কি তা আমরা আগেই জানছি, কমিউনিটি মানে যে একটা বনের মধ্যে বাঘও আছে, হরিণও আছে, সিংহ আছে, সব কিছু আছে। তো এই সবগুলিরে মিলাইয়া একটা কমিউনিটি ধরা হয়। আর এই কমিউনিটি
পরিবেশের সাথে যে সম্পর্ক আছে এই সম্পর্কের অধ্যয়নরে আমরা কই সিন ইকোলজি। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করুম এটা হচ্ছে জৈব পারস্পরিক ক্রিয়া। এর মধ্যে প্রথমেই আছে সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে কি? সহভোজী মানে কি? তা দুইটা প্রাণী বা দুইটা জীব একসাথে থাকবো, আর একসাথে থাকলে তারা দুইজনেই দুইজনের উপকার করব। যেমন লাইকেন। লাইকেন মানে কি? তা শৈবাল ও ছত্রাকের মিলিত দেহ। শৈবালে কিতা করে? শৈবাল আমরা জানি শৈবালের দেহের মধ্যে ক্লোরোফিল আছে, আর এই ক্লোরোফিলের মাধ্যমে সে খাদ্য উৎপাদন করে। আর এই ফাঙ্গাস কিতা করে? যেটা ছত্রাক, এটা জলের এই মাটির নিচের থেকে খাদ্য রস শোষণ করে আর তারা একটা শেল্টার দেয়। তো দুজনের উপকার করতেছে, তাই এই সম্পর্কটারে বলা হয় সহভোজী। মানে একসাথে তারা বলতে গেলে ভোজন করতেছে বা একসাথে থাকতেছে। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে কমান্সালিজম। এটা মানে কি? তা একটা প্রাণীর লাভ হইতেছে আর আরেকটা প্রাণীর লাভ হইতেছে না, ক্ষতি হইতেছে না। যেমন ধরো না, গাছের মধ্যে যে ব্যাঙ থাকে, এই গাছের মধ্যে ব্যাঙ থাকার কারণে ব্যাঙের কিন্তু লাভ হইতেছে, ব্যাঙে একটা শেল্টার পাইতেছে, একটা আশ্রয় পাইতেছে, থাকার একটা জায়গা পাইতেছে। কিন্তু এতে গাছের কি লাভ হচ্ছে? গাছের তো কোনো লাভও নাই, লসও নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে পরজীবিতা। পরজীবিতা মানে কি? মানে একটা প্রাণীর লাভ হইতেছে আর একটা প্রাণীর ক্ষতি হইতেছে। যেমন মশা। ঠিক আছে, এই মশা কিতা হয়? মশা আমরা শরীরের থেকে রক্ত খায়, রক্ত খাইলে আমরার ক্ষতি হইতেছে আর আর মশার লাভ হইতেছে। ঠিক আছে, এখন নেক্সট হইছে শিকারভোজী। মানে কি? তা একজন একজনের শিকার কইরা খাইতেছে। যেমন বনের মধ্যে একটা শিয়াল একটা হরিণ রে তার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, এখানে একজনের লাভ হইতেছে আরেকজনের ক্ষতি হইতেছে। নেক্সট হইছে পচনভোজী বা মিথজীবী। মিথজীবী মানে কি? তা যারা মৃত গলা পচা দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। ঠিক আছে, যেমন আমরা জানি যে মাশরুম বা ফাঙ্গাস, তারা পশু বা গাছের যে মৃতদেহ আছে ইগানের মধ্যে জন্মায়, আর তারার মৃতদেহ থেকে তারা পুষ্টিরস শোষণ করে তারা বৃদ্ধি লাভ করে। ঠিক আছে, এখন নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে জানো। প্রথমে হচ্ছে ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি মানে কি? তা আমরা জেনারেলি মনে করি যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু এই কনসেপ্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা জীবরই সমান অধিকার দেই আর কি। এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা দিছে আমরা একটা বৈজ্ঞানিক, তার নাম হচ্ছে আর্নে নাইস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ইকোটোন। ইকোটোন কিতা? ইকোটোন ইছে বাউন্ডারি বিটুইন টু অর মোর কমিউনিটিস অর বায়োম। মানে দুইটা বায়োম বা দুইটা পরিবেশের মধ্যে যে বাউন্ডারিটা বা সীমাটা আছে এটারে কোয়া হয় ইকোটোন। ঠিক আছে, এখন নেক্সট হইছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, মানে পরিবেশগত পদচিহ্ন। মানে কিতা? দেখো, একটি প্রাণী তার দৈনন্দিন জীবন যাপনের জন্য যতটুক এলাকার দরকার সেটাই হচ্ছে তার পরিবেশগত পদচিহ্ন। ঠিক আছে, যেমন কোনো একটা প্রাণীর জন্য কিছু জলভূমির দরকার, যেমন নদী, পুকুর, এইসবের দরকার। কিছু স্থলভূমির দরকার, যেখানে গাছ টাছ থাকবো, যেখানে থেকে সে খাবার পাইব। মানে যতটুক জায়গা তার জীবন ধারণের জন্য দরকার, ওই জায়গাটাই হচ্ছে তার পরিবেশগত বা পরিবেশীয় পদচিহ্ন।
এখন নেক্সট হইছে হ্যাবিটেট। হ্যাবিটেট মানে কিটা? বাসস্থান। বাসস্থান মানে কিটা? কোনো একটা জীব যে জায়গার মধ্যে বাস করে এটি হচ্ছে তার বাসস্থান, আমরা সবাই জানি। এখন হইছে নিশ। নিশ মানে কিটা? নিশ মানে কোনো একটা জীবের পেশা। মানে কিটা? যেমন বনের মধ্যে গাছের ভূমিকা কিটা? সালোকসংশ্লেষ পদ্ধতির মাধ্যমে সে খাদ্য তৈরি করব, ঠিক আছে, এটা হচ্ছে তার ভূমিকা। হরিণের ভূমিকা কিটা? হরিণের ভূমিকা হইছে সে বনের মধ্যে ঘাস এরপরে উদ্ভিদ জাতীয় গাছটিরা খাইব, খাইয়া কী করব? তারার পপুলেশনটারে নিয়ন্ত্রণ করব। বনের মধ্যে বাঘের ভূমিকা কিটা? সে হরিণ জাতীয় যে জীব আছে তারারে খাইব, খাইয়া তারার পপুলেশন নিয়ন্ত্রণ করব। তো প্রত্যেকেরই আলাদা আলাদা কিন্তু কাজ আছে এই বাস্তুতন্ত্রের মধ্যে। তো এই প্রত্যেকের যে আলাদা আলাদা কাজ যে আছে এটারই বলা হয় বাস্তুতান্ত্রিক স্থান বা নিশ, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা নিয়ে জানবো এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি কিটা? ধরো একটা পাথরে একটা জমি আছে, সেখানে প্রথমে বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরে এখানে কিছু শেওলা জন্মাইল। শেওলা জন্মানোর পরে আস্তে আস্তে দেখবা কিছুদিন পরে ওইখানে ছোট ছোট ঘাস জন্মাইব। তারপরে আস্তে আস্তে দেখবা ওই জায়গার মধ্যে ঝোপঝাড় জন্মাইব। এরপরে আস্তে আস্তে দেখবা লাস্টে একটা বড় জঙ্গল তৈরি হয়েছে ওইখানে। তো এই যে শেওলা থেকে যে জঙ্গল যেন হইছে, এই সম্পূর্ণ জার্নির যে পর্যায়গুলিরে আমরা সিঁড়ি করি, ঠিক আছে। আর এই পুরা যে প্রসেসটা আছে এটারে আমরা পর্যায়ক্রম বা সাকসেশন করি, ঠিক আছে। এখন সাকসেশন আছে দুই রকমের, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ক্রম আর একটা হচ্ছে গৌণ পর্যায়ক্রম, ঠিক আছে। প্রাথমিক পর্যায়ক্রম মানে কি তা, যে কোনো একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আগে কোনো সময় কোনো বাস্তুতন্ত্র আসিল না, তে প্রথম এখানে বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে, তো এটাকে কয় প্রাথমিক পর্যায়ক্রম। আর গৌণ পর্যায়ক্রম কিতা? গৌণ পর্যায়ক্রম হইছে যে আগে এই জায়গার মধ্যে একটা বাস্তুতন্ত্র আসিল, কিন্তু কোনো না কোনো কারণে, ধরো না একটা ফ্লাড আইলো বা খরা হইলো, এই কারণে এই জায়গার বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে আসা। নষ্ট হওয়ার কারণে তারপরে দিয়ে আস্তে আস্তে এই সময় আবার এখানে বৃষ্টি হইলো, তখনই আস্তে আস্তে এখানে আবার একটা নতুন বাস্তুতন্ত্রের সৃষ্টি হইলো। এটারে কয় সেকেন্ডারি সাকসেশন বা গৌণ পর্যায়ক্রম, ঠিক আছে। তো আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করতেছি। আবারও আমি তোমরা কয়ে দিতেছি যে এই যে নোটটা তোমরা দেখতেছো এটা একটা জাস্ট বোঝানোর পারপাসে বানানো হয়েছে, কিন্তু এটার যে একদম আসল নোট বা একদম ঠিকঠাক যে নোটটা আছে এটা আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা তোমরা দেওয়া দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা ওইখান থেকে তোমরা যদি মনে করো ওই নোটটারে প্রিন্ট করে ডাইরেক্ট তাহলে পড়তে পারবা। আর যেটা আমার রিকমেন্ডেশন, তোমরা ওই নোটের থেকে নিজের নোট বানাও, হ্যান্ড রিটেন নোট, যেটা তোমরা লেগে সবচেয়ে বেশি ভালো হইব, ঠিক আছে। আর যেহেতু এটা একটা নতুন চ্যানেল, তোমরা সবাই সাপোর্ট আমরা কামনা করি, তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট জানাইবা। আর এটাই, সবাই একটু শেয়ার করো। থ্যাংক ইউ। এইভাবে আমরা নেক্সট দিন আবার আমরা যে ইকোসিস্টেম চ্যাপ্টারটা আছে এটা আমরা শেষ করে আমরা এই চ্যাপ্টারের হোল রিলেটেড এমসিকিউ আমরা কভার করুম। এইভাবে আমরা নেক্সট যত চ্যাপ্টার আছে এই সবগুলির আমরা আস্তে আস্তে এমনভাবে কভার করুম যেখানে আমরা প্রথমে থিওরি জানুম, তারপর আমরা এটার এমসিকিউ করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।